বর্তমান বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক ব্যবস্থা চরম সংকটের মধ্যে আছে। এই ভিডিওর লাস্টের দিকে আমরা এই সমস্যাগুলো কি কি, একই সাথে এর সমাধানটা কি সেটা পথ খোঁজার চেষ্টা করব। কিন্তু তার আগে আমি দুইটা ঘটনা উল্লেখ করতে চাই। একটা হচ্ছে সময় টেলিভিশনের অনলাইন ভার্সন থেকে পেলাম, চাঁদপুরের একটা ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। একজন আওয়ামী লীগের নেত্রী আর একজন বিএনপির নেতা। তো এর মধ্যে এক নারীকে কোনোভাবে হেনস্থা হয়েছে বলে অভিযোগ এনেছেন। সেই অভিযোগের ভিত্তিতে ছাত্ররা চাঁদপুর থানায় গিয়েছিল এবং সেখান থেকে একজন পুলিশ সদস্যকে বাহির করে এনে তারা লাঞ্ছিত করেছেন। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে সেই পুলিশ সদস্যের কাছে মাফ চাওয়ার ঘটনাও ঘটেছে। মানে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো তদন্ত তো দূরের কথা, কোনো ধরনের সমস্যা মেটানোর জন্য যদি কোনো এলাকায় যায়, সেই ক্ষেত্রে এই শিক্ষার্থীদের একটা দল অথবা বিএনপি অথবা আওয়ামী বিপরীত যে সমস্ত রাজনৈতিক দলগুলো প্রভাব খাটিয়ে দেশে রাজনীতি করেছেন, তারা পুলিশের উপরে কোনো না কোনো ভাবে হামলে করছেন। মানে পুলিশের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা জানি সচিবালয়ে ডিসি হওয়ার জন্য এক ধরনের মারামারি হট্টগোল পর্যন্ত শুরু হয়, যেটা মূলত মধুর ক্যান্টিনে হয় বা ছাত্র সংসদগুলোতে বিভিন্ন পক্ষ এরকমের ধাওয়া পাল্টা দেওয়া করে। সেই ধরনের চিত্র আজকে সচিবালয়ে। তার মানে হচ্ছে বাংলাদেশের পুলিশ এবং প্রশাসনিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে এবং সেটা ন্যূনতম কাজ করছে না। আমরা দেখেছি ট্রাফিক পুলিশরাও ঠিক মতো কাজ করতে পারছে না, তাদের উপরেও হামলা হচ্ছে। এই সমস্ত ঘটনা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এবং এই সংকট কবে কাটবে, এটা নিয়ে কিন্তু বিবিসি একটা রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্ট বলতে একটা লেখা প্রকাশ করেছে। সেই লেখাতে কিন্তু পুরো চিত্রটা মোটামুটি উঠানো হয়েছে। তার মধ্যে গোপালগঞ্জে বিএনপির নেতাকর্মীদের উপরে হামলা করা হয়েছে। আমরা প্রথম অবস্থায় জানতে পেরেছিলাম যে সেখানে একজন স্বেচ্ছাসেবক দলের নেতা মারা গেছেন, পরবর্তীতে আরো একজন মারা যাওয়ার খবর আমরা শুনেছি। তো এই হচ্ছে টোটাল অবস্থা। মানে গোপালগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু রাজনৈতিক অরাজনৈতিক দখলদারিত্ব নানা ফরম্যাটে আসলে এই সমস্যাগুলো শুরু হয়েছে, যেটা মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে হয়। কেউ কেউ অবশ্য বলতে চাচ্ছেন যে এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ব্যাপার নয়, মোট কথা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে এই মুহূর্তে বাংলাদেশে কিছু বিরাজমান নেই। এই যদি হয় পরিস্থিতি, সেই ক্ষেত্রে এই সমস্যা কাটাবার জন্য আমরা কি করব এবং আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন ঠিক হচ্ছে না সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। আমি প্রথমেই এক নম্বরে যে বিষয়টা বলতে চাই তা হচ্ছে পুলিশ বাহিনীর আত্মবিশ্বাস এবং নৈতিক মনোবল একেবারে ভেঙে পড়েছে। তার কারণ হলো পুলিশ যেই আত্মবিশ্বাস নিয়ে কাজ করতো, তারা জনগণের পক্ষে দাঁড়াবে এবং জনগণকে সুশৃঙ্খল করার জন্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য তারা একটা পেশাদার বাহিনী হিসেবে কাজ করবে, সেইটা কিন্তু তাদের মধ্যে ওই বিশ্বাস এখন কোনোভাবেই আনতে পারছেন না। এবং তাদের নৈতিক মনোবল এতভাবে হারিয়ে গিয়েছে যে মানুষের সামনে যদি তারা যায়, তাহলে কিন্তু মানুষ তাদেরকে বলে ওঠে, তোমরা ওই পুলিশটা যারা হাসিনাকে সার্ভ করতা অবৈধভাবে এবং হাসিনার ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য তোমরা সাধারণ মানুষের উপরে হামলে পড়তা। এই ধরনের সমস্যার মুখে কিন্তু আমাদের পুলিশকে পড়তে হচ্ছে। তাদের নৈতিক মনোবল এবং আত্মবিশ্বাসের জায়গা ন্যূনতম এই মুহূর্তে নেই। দ্বিতীয় যে ব্যাপারটি বলতে চাই, এই পুলিশ বাহিনী কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়ে পরাজিত হওয়া একটা গণশত্রুতে পরিণত বাহিনী। এর চাইতে আর বেশি কিছু না। কারণ পুলিশ প্রশাসনকে দিয়ে হাসিনা তার টোটাল সময়টা পার করতে চেয়েছেন। এখানে পুলিশকে এহেন কোনো অবৈধ কর্মকাণ্ড নেই যা হাসিনা করাননি। এই সুযোগে কিন্তু পুলিশের একদল অসাধু কর্মকর্তা এবং সাধারণ কনস্টেবল থেকে শুরু করে জননিপীড়নের যে সমস্ত পন্থা তারা আবিষ্কার করতে পেরেছেন, তার একটি মাত্র বাদ রাখেননি এবং তার মাধ্যমে একটা ব্যবসায় প্রতিষ্ঠানে, মানে অবৈধ একটা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছিল বাংলাদেশ পুলিশকে। সেই জায়গা থেকে এই মুহূর্তে জনগণের কাছে সম্পূর্ণভাবে একটা অগ্রহণযোগ্য বাহিনী। এই বাহিনীটা যে জনগণের সেবা দেবে, জনগণের কল্যাণের জন্য কোনো কাজ করবে, এই গ্রহণযোগ্যতা আসলে আমাদের এই সমাজে বাস্তবিক অর্থে একেবারেই নেই। তিন নম্বরের যে বিষয়টা বলতে চাই তা হচ্ছে পুলিশ বাহিনী সামাজিকভাবে এমন একটা পরিচিতি লাভ করেছে, যেটা আমরা বিভিন্ন সময় সিনেমার মধ্যে দেখতে পেরেছি। দুই একটা সিনেমা, সেটা আমাদের দেশের অথবা দেশের বাইরের, সেখানে পুলিশকে খুব হিরো হিসাবে দেখানো হয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি হচ্ছে এই সিনেমা, নাটক এবং নানা কারণে কিন্তু পুলিশকে আমরা যেইভাবে রিপ্রেজেন্ট করেছি, যেটা আসলে বাস্তব সত্য, তা হচ্ছে এরা সবসময় জনগণের বিরুদ্ধেই দাঁড়ায়। জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কিভাবে তারা টাকা ইনকাম করবে, ঘুষ লেনদেন এবং রাষ্ট্রের মাদক পাচার থেকে শুরু করে যত ধরনের অবৈধ কর্মকাণ্ড, তার সাথে কিন্তু একটা পুলিশের যোগসূত্র থাকে। এটা যে শুধুমাত্র সিনেমা নাটকের মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়েছে একটা অবাস্তব কাহিনী তা নয়, বাস্তবতাকেই কিন্তু এই সিনেমা নাটকের মাধ্যমে আমাদের সামনে উত্থাপন করা হয়েছে।
তার মানে পুলিশের সামাজিক পরিচয় খুবই ভয়াবহ অবস্থা ধারণ করেছে আমাদের এই সমাজে। চতুর্থ নম্বরে যে বিষয়টা বলতে চাই তা হচ্ছে পুলিশ আমাদের দেশে একটা আধা মিলিটারি বাহিনীতে পরিণত হয়েছে, কারণ তাদের কাছে জীবন বিধ্বংসী অস্ত্র দেওয়া হয়েছে যেটা 7.62 মিলিমিটার ব্যাসের। এই ধরনের জীবন বিধ্বংসী অস্ত্র পুলিশের হাতে থাকার কারণে তারা সহসাই মানুষ হত্যা করতে যেইভাবে উদ্বুদ্ধ হন এবং মানুষ হত্যা করার জন্য যেইভাবে তারা আসলে কমান্ড পেয়ে থাকেন সেটা আসলে খুবই খারাপ অবস্থা। কারণ পুলিশকে দিয়ে আমরা শুধুমাত্র সমাজের শত্রুদের সাথে ডিল করাই না, আমাদের নাগরিকদের মধ্যে যারা অপরাধী না তাদেরও কিন্তু পুলিশের সাথে ডিল করতে হয়। আপনি ধরেন কেউ যদি হারিয়ে যায় অথবা বাসা থেকে যদি কেউ পালিয়ে যায়, এই ধরনের ব্যক্তিবর্গকে খোঁজার ক্ষেত্রে কিন্তু আমরা পুলিশকেই জানাই এবং তাকেই ডায়েরি করি তার থানাতে এবং তাকে আমরা ফেরত পেতে চাই। ও সত্যিকার অর্থে সে কিন্তু অপরাধী না। এবং ট্রাফিক পুলিশের ক্ষেত্রে আমরা দেখি সবসময় যে ট্রাফিক পুলিশ আমাদেরকে সার্চ করেন এবং আমাদের কাগজপত্রগুলো দেখার চেষ্টা করেন যে সেটা ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় যে কাগজপত্রগুলো সম্পূর্ণ ঠিক আছে, সেই যে ব্যক্তিকে ধরা হলো এবং এটা চেক করে ছেড়ে দেওয়া হলো ওই ব্যক্তি কিন্তু অপরাধী না। তো এই ধরনের নাগরিকদেরকেও কিন্তু পুলিশকে সামলাতে হয়। সেই ক্ষেত্রে পুলিশের মধ্যে যদি জীবন বিধ্বংসী অস্ত্র দিয়ে এক ধরনের আধা সামরিক বাহিনীর মনোভাব তৈরি করে রাখা হয়, তাহলে এই সাধারণ মানুষের সাথে পুলিশ আসলে ওইভাবে মিশতে পারবেন না। তার মধ্যে একটা মিলিটারি ভাব তৈরি হয়ে আসবে, যেটা জনগণ এবং পুলিশের মধ্যে সম্পর্ক তৈরি করতে এক ধরনের সমস্যা তৈরি করে। 5 নম্বর যে বিষয়টা বলতে চাই, এই আলাপটা পুলিশ নিয়ে আলোচনা হওয়ার সাথে সাথে প্রথমেই সবাই তোলার চেষ্টা করেন, তা হচ্ছে পুলিশ আমাদের দেশে কিভাবে তৈরি হয়েছে এবং কি উদ্দেশ্যে তৈরি হয়েছে। সেই ইতিহাসটা খুবই সুখকর না এবং সাধারণ মানুষের সাথে ডিল করার জন্য বা একটা সুস্থ সুন্দর সভ্য সমাজ তৈরি করার জন্য যেই পুলিশ বাহিনী তৈরি করা হয় বিভিন্ন দেশে, আমাদেরটা কিন্তু একেবারেই ব্যতিক্রম। আমাদের পুলিশ বাহিনী তৈরি হয়েছে মূলত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে, সেটা সরাসরি একটা বহিঃশত্রু দেশের সাথে পাকিস্তানের সাথে যুদ্ধ করে আসা একটা বাহিনী এবং সেটা আমরা কিন্তু পরবর্তী আমাদের মিলিটারির সাথে এই পরিচালনা করার জন্য কানেক্টেড রেখেছি এবং মিলিটারি মনোভাব কিন্তু আমাদের এই পুলিশের মধ্যে আছে। এবং আদিম ইতিহাস যদি আমরা পুলিশের ঘাটতে চাই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ব্রিটিশরা আমাদের দেশে পুলিশ তৈরি করেছিল জনগণকে পিটিয়ে তাদের কাছ থেকে খাজনা তোলার জন্য। এক কথাতে জনগণকে নির্যাতন করে তাদের কাছ থেকে অন্যায় এবং জোরপূর্বক ভাবে খাজনা তোলার একটা বাহিনী ছিল পুলিশ। তো সেই জায়গা থেকে সেই ধারাবাহিকতা রক্ষা করার কারণে পুলিশ কিন্তু তার আচরণ খুব বেশি পরিবর্তন করতে পারেনি। 5 নম্বর যে বিষয়টা বললাম আমি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। পুলিশ আসলে আমাদের দেশে কিভাবে তৈরি হয়েছে এবং কি উদ্দেশ্যে তৈরি হয়েছে এটা খুব ভালোভাবে যদি দেখি, সেটা অবশ্যই এই পুলিশের যে সমস্যা এই মুহূর্তে চলতেছে তার জন্য অন্যতম এবং প্রধানতম কারণ হিসেবে বলা যেতে পারে। সর্বশেষ এবং 6 নম্বরে যে আলাপটা করতে চাই তা হচ্ছে পুলিশ পরিচালনার ক্ষেত্রে, মানে তাদের অভ্যন্তরীণ যে কাঠামো এবং সেখানকার যে ধরনের সমস্যা বিরাজমান রয়েছে, যেটা পুলিশ সদস্যরা কিন্তু বারবার তাদের দাবি দেওয়ার মাধ্যমেও আমাদেরকে জানানোর চেষ্টা করেছে। এবং পুলিশদেরকে যখন এক প্রকার রাষ্ট্র থেকে থ্রেট করে আবার নতুন করে কর্মক্ষেত্রে আনা হলো যে তোমরা যদি চাকরি না করো তাহলে তোমাদের চাকরি থেকে বাতিল করা হবে, তখন যে আলাপগুলো পুলিশ আনার চেষ্টা করেছিলেন যে তাদের কাঠামোগত কিছু সমস্যা রয়েছে। তার মধ্যে যদি আমি দুটোকে খুব সংক্ষেপে উল্লেখ করি, তা হচ্ছে আমাদের দেশের পুলিশ কিন্তু ব্যারাকে থাকে, তাদের সাথে সমাজের সাথে কানেকশন খুবই কম এবং ছুটি ছাটা তারা খুবই কম পায় এবং অবৈধভাবে যে টাকা ইনকাম করার কারণ তা কিন্তু পুলিশের পর্যাপ্ত আসলে বেতন পাচ্ছে না বললেই বলতে হবে। কারণ বাজারের যেই চাহিদা এবং একটা পুলিশের চাকরি পাওয়ার পরে ওই ছেলেটার উপরে তার পরিবারের যেই ধরনের প্রত্যাশা তৈরি হয়, তার স্ত্রীর বাবা মা অন্যান্য সবার সেই প্রত্যাশা কিন্তু সে তার বেতন দিয়ে পোষাতে পারে না। সেই ক্ষেত্রে কিন্তু তাকে এই অবৈধভাবে ইনকাম করার পথ বেছে নিতে হয়। আরো আমরা এই ব্যাপারটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলাপ করতে পারি পরবর্তীতে। আমি আশা করি পুলিশের এই ভেতরকার সমস্যা নিয়ে আমরা আর একটা সেশন বা আর একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। এটা একটা মহামারী পর্যায়ে আসলে চলে গেছে, সেই কথাগুলো কিন্তু আসলে পুলিশ বলতে পারে না ওইভাবে। অন্যান্য বাহিনী বা সাধারণ মানুষ, অন্যান্য বাহিনী বলাটা ঠিক না, সাধারণ যে সমস্ত প্রতিষ্ঠানের লোকজন আছে তারা কিন্তু কর্মবিরতি পালন করতে পারে এবং তাদের দাবি দেওয়া সে সমাবেশ সভার মাধ্যমে জানাতে পারে প্রেস ক্লাবে, কিন্তু পুলিশের জন্য কিন্তু সেই সুযোগটাও নেই, তারা কিন্তু ছুটিও পায় না, মানে 7 দিনই তাদের ডিউটি করতে হয়। এটা আসলে কিভাবে সম্ভব? একটা মানুষের মানসিক অবস্থা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আসলে সে সঠিকভাবে তার দায়িত্বটা পালন করতে পারে না। আমাদের দেশের পুলিশ এই ব্যবস্থার একেবারে প্রত্যক্ষ ভিকটিম। সর্বশেষ যে আলাপটি আমরা করতে চেয়েছিলাম যে এই সংকট কবে কাটবে এবং কিভাবে কাটবে।
কিভাবে কাটবে সেটার উত্তর খুঁজতে যদি আমরা চাই, তাহলে যে সমস্যাগুলো আমি উত্থাপন করলাম সেটার একটা সমাধান দরকার আছে। আর এই সমাধান যদি করতে হয়, সেই ক্ষেত্রে পোশাকের পরিবর্তন নিয়ে আমরা কিন্তু প্রথম অবস্থায় খুব আলাপ শুনেছিলাম যে এই পোশাকই পুলিশকে রাখা যাবে না, এটা খুবই যুক্তিসঙ্গত আলাপ। একই সাথে সাথে এর মধ্যে যে কাঠামোগত সমস্যাগুলোর কথা বললাম এবং পুলিশ যে সেকেন্ড রিপাবলিকের জন্য তৈরি হয়েছে, সেটা বিগত দিনের গতানুগতিক ধারাবাহিকতার একটা প্রশাসনিক ব্যবস্থা নয়, সেই বিষয়টা পুলিশের মধ্যে খুব স্পষ্টভাবে বোঝাতে হবে এবং সেটা পরিবর্তন আনলেই কিন্তু পুলিশ বুঝতে পারবে। সেই ক্ষেত্রে যেই ধরনের ব্যবস্থা আসলে আনা দরকার, পরিবর্তন আনা দরকার, সেটা পুলিশের শুধুমাত্র ওই যে উপরদস্থ কর্মকর্তা তাদের সাথে আলাপ করে হবে না, কারণ কনস্টেবল পর্যায়ে যারা কাজ করেন তাদের কাছ থেকেও সমাধানটা চাইতে হবে। একটা কমিশন তৈরি করা যেতে পারে এবং টোটাল কি কি সমস্যা পুলিশের মধ্যে রয়েছে সেটা নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ পরবর্তী যদি কোনো সমাধান নেওয়ার চিন্তা ভাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্তর্বর্তী সরকার বা পরবর্তী সরকার যারা আসবে তারা যদি করে তাহলেই সম্ভব। এটা আসলে একটা বিস্তারিত সমস্যা, তার জন্য সময়ও নিতে হবে এবং সেই ইচ্ছা আকাঙ্ক্ষা পুলিশের মধ্য থেকেও থাকতে হবে এবং রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদেরও ওই বিষয়টা ভাবতে হবে যে যে সমস্যাগুলোর কথা বললাম সেই সমস্যাগুলোর সমাধান আসলে কি হতে পারে। এখন একটা বিষয় হচ্ছে, আমি যে সমস্যাগুলো উত্থাপন করলাম সেই সমস্যাগুলোকে আদৌ সমস্যা হিসেবে মার্কিং করা হয় কিনা সেটা একটা বিষয়। এটাকে যদি আপনি সমস্যাই না মনে করেন তাহলে সমাধান কিভাবে আসবে? যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পারবো এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করব, তত তাড়াতাড়ি মূলত আমাদের এই পুলিশের সমস্যা সমাধান হবে। অন্তর্বর্তীকালীন যে সরকার ব্যবস্থা বর্তমান বাংলাদেশে আছে, তার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার খ্যাতি এবং তার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা এর কোনোটিরই আসলে কমতি নেই। সেই জায়গা থেকে আশা করব তারা আসলে পুলিশ প্রশাসন ঢেলে সাজানোর জন্য একটা ব্যবস্থা নিবেন। আর সেটা যদি না নেন, তাদের যে উদ্দেশ্য এই অন্তর্বর্তীকালীন সরকারটা তৈরি করার যে মূল অবজেক্ট, যে একটা নিরপেক্ষ নির্বাচন, একটা সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সকল দলকে অন্তর্ভুক্ত করে যে নির্বাচনী ব্যবস্থা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। কারণ এই পুলিশ প্রশাসনই থাকবে সেই নির্বাচন ব্যবস্থা বা পরবর্তী গণতান্ত্রিক সরকারটি ক্ষমতায় আনার জন্য অন্যতম নিয়ামক। অতএব আমরা যে উদ্দেশ্যে সরকারটি গঠন করেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলেও পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাতে হবে, এই সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং সেই সমস্যা অনুযায়ী সমাধান করতে হবে। আশা করি সেই ধরনের একটা পরিবেশ আমরা অতি দ্রুত সময়ের মধ্যে দেখব তৈরি হয়েছে, সেই প্রত্যাশাই করছি।